সুপ্রিয় দর্শক, স্পোর্টস মেলের নিয়মিত আয়োজন স্পোর্টস টকে আপনাদের সবাইকে স্বাগত। এই অনুষ্ঠানটি সাধারণত সাজিয়েছি আমরা বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খেলাধুলার নিউজের উপর। আজ আমাদের সঙ্গে অতিথি হিসাবে আছেন আজকের পত্রিকার স্পোর্টস এডিটর রানা আব্বাস। রানা আব্বাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে আসার জন্য। শুরুতে আমরা চলে যাব বিভিন্ন দৈনিকে খেলাধুলার পাতা যে সমস্ত নিউজ ছাপা হয়েছে সেগুলোর দিকে। শুরুতে যাচ্ছি আমরা প্রথম আলোর দিকে। প্রথম আলোর প্রধান নিউজ হচ্ছে টাকা কামানোর প্রস্তাবে ক্ষোভ, এটি বিপিএল নিয়ে একটি নিউজ। আর ক্রিকেটাররা আজই বোনাস পাচ্ছেন, এটা হলো পাকিস্তানের সিরিজ জয়ের জন্য বিশেষ বোনাস যেটা আছে সেই বোনাসটি। আরেকটি হচ্ছে এগিয়ে যাওয়ার সুযোগ ভারতের। এবার আমরা চলে যাব দৈনিক সমকালের দিকে। সমকালে খেলাধুলার পাতার প্রধান শিরোনাম হচ্ছে ক্লাব ক্রিকেট ধ্বংস করেছেন সুজন। আরেকটি নিউজ হচ্ছে ব্যাটিংটা যদি ভালো করতে পারি, এটা হচ্ছে জাকের আলী অনেকের কথা বলেছে। এবার আমরা চলে যাচ্ছি রানা আব্বাসের পত্রিকা আজকের পত্রিকার দিকে। আজকের পত্রিকার প্রধান শিরোনাম হচ্ছে স্ট্যান্ডিং কমিটি ছাড়া যেভাবে চলছে বিসিবি, একটি বিশেষ নিউজ এটি। আর হচ্ছে শান্তদের জন্য বোনাস 3 কোটি টাকা। এবার আমরা চলে যাব কালের কণ্ঠে। কালের কণ্ঠে খেলাধুলার পাতার প্রধান শিরোনাম হচ্ছে সাকিব রানে ফিরবেন কবে। আরেকটি হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসনে গামিনী। দেশ রূপান্তরের খেলাধুলার পাতার প্রধান শিরোনাম হচ্ছে ভারতে পেস বোলারদের কঠিন চ্যালেঞ্জ। আরেকটি নিউজ হয়েছে গন্তব্যের চেনা চেন্নাই আর অচেনা কানপুর। আরেকটি নিউজ হচ্ছে মানব জমিনের। এবার আসি মানব জমিনের প্রধান নিউজ হচ্ছে আগে যেটা পারিনি এবছর সেটাই করার চেষ্টা করব। এটিও জাকির আলীর অনেকের ইন্টারভিউ নিয়ে একটি নিউজ। আরেকটি হচ্ছে টাইগাররা 3 কোটি 20 লাখ টাকা বোনাস পাচ্ছেন আজ। এবার আমরা চলে যাচ্ছি ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের দিকে। ডেইলি স্টারের খেলাধুলার পাতার প্রধান শিরোনাম হচ্ছে ব্যাটার্স টেস্ট অন দ্য কার্ডস ইন চেন্নাই। রানা দেখলেন তো বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত যে সমস্ত নিউজ সেগুলোর দিকে আমরা গেলাম। আজ একটি নিউজ কিন্তু প্রায় কমনই আসে, সেটা হচ্ছে পাকিস্তান সফরের আপনার যে 2টো টেস্ট জিতলাম আমরা, পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করলাম টেস্ট সিরিজে, তার বোনাস দেওয়া হবে আজকে। ক্রিকেট বোর্ড একটা বোনাস দিয়ে থাকে ক্রিকেটারদের পারফরমেন্স বোনাস, সেই বোনাসটা আজকে আনুষ্ঠানিকভাবে একটি 5 তারা হোটেলে দেওয়া হবে। সেখানে যুব ক্রীড়া উপদেষ্টা মহোদয় থাকবেন। আপনি দীর্ঘদিন পরে কিন্তু এই বোনাসটা প্রকাশ্যে এলো, যেটা হচ্ছে যে আপনি 2019 ওয়ার্ল্ড কাপের থেকে আমরা দেখছি যে এই তেমন একটা আনুষ্ঠানিকতা করে দেওয়া হয় না। এর আগে তো অনেকবারই দেওয়া হতো, যেটা হচ্ছে আপনি গণভবনের পর্যন্ত দেওয়া হয়েছে, রাষ্ট্রীয়ভাবে সম্বর্ধনা দেওয়া হয়েছে, নানাভাবে দেওয়া হয়েছে, কিন্তু এবার একটু কিন্তু অন্যভাবেই আবার আসলো প্রকাশ্যে ক্রিকেটারদের বোনাসটা। আমাদের এই বোনাস সংস্কৃতিটা আসলে বেশ পুরনো। যেটা যুব ক্রীড়া উপদেষ্টার হাত দিয়ে দিচ্ছে, এটা আসলে তো স্বামী আপনি জানেন, এটা বিসিবির যে পারফরমেন্স বোনাস বা উইনিং বোনাস ক্রিকেট অফসের, এটা সাধারণত র্যাঙ্কিংয়ের উপরের দলগুলোকে হারালে কে কত, প্রত্যেকটা টেস্ট ক্রিকেটারকে কে কত টাকা বোনাস পাবেন এটা তাদের নির্ধারিত। তো এটা সাধারণত হয় কি, কোনো ওইভাবে জিতলে ওই অ্যাকাউন্টসে দিয়ে তাদের যার অ্যাকাউন্টে দিয়ে দেয়। তো এবার বেসিক্যালি ওই বোনাসটা আরেকটু ফারুক ভাইয়ের বোর্ড আরেকটু বাড়িয়ে দিয়ে সব মিলে অঙ্কটা হয়তো 3 কোটি ছাড়িয়ে গেছে। হ্যাঁ, 3 কোটি 20 লাখ টাকা বলা হচ্ছে মানব জমিন যেটা বলছে। হ্যাঁ হ্যাঁ, ওই বোনাসটাই আর কি তারা স্পোর্টস অ্যাডভাইজারকে দিয়ে ওদেরকে হ্যান্ড ওভার করবে আজকে। আর এর বাইরে আমরা যে বোনাস সংস্কৃতিটা দেখছি সেটা হচ্ছে সেটার সঙ্গে ওই পারফরমেন্স বোনাস বা উইনিং বোনাসের সম্পর্ক থাকতো না। আমরা দেখতাম আমাদের আগের যে বোর্ড প্রেসিডেন্ট থাকতো, একটা ম্যাচটা জিতলেই তিনি তার মুহূর্তে ঘোষণা দিয়ে দিতেন 2 কোটি, 1 কোটি, 4 কোটি, 3 কোটি, এরকম আমরা বিভিন্ন সিরিজ বা একটা বড় উইনের পরেই ক্রিকেট বোর্ডের মানে প্রেসিডেন্ট
ঘোষণা দিত, এবং এটা একটা মানে সাংবাদিকদের কাছে একটা ইন্টারেস্টিং একটা ইয়ে হতো, কোশ্চেন হতো, যে আমরা প্রায় শুনতাম যে আমাদের মানে বিসিবির এক্স প্রেসিডেন্টকে প্রশ্ন করা হতো, পাবন ভাই এবার বোনাস দিবেন কিনা, বা এবার বোনাস ঘোষণা হবে কিনা। এটা নিয়ে রীতিমতো একটা হাস্যরসে পরিণত হতো। পরে একটা পর্যায়ে বিসিবি মানে দেখলো যে এটা নিয়ে খুব ট্রল হয় বা সোশ্যাল মিডিয়াতে নানা আলোচনা হয়, সমালোচনা হয়। তো এক পর্যায়ে এরকম আর বোনাস দেওয়ার জায়গাতে ওইভাবে ওপেনলি আর বলা থেকে একটু কমিয়ে দিয়েছিলেন পাবন ভাই। এখানে কিন্তু একটা আছে, কিন্তু তারপরে দেখেন মেয়েদেরও কিন্তু দিছে, মাঝখানে দেখলাম যে সোনারগাঁও থেকে ডেকে কয়েকবার মেয়েদেরকে কয়েকটা বড় বিগ উইনে বিগ সাকসেস জন্য দেওয়া হয়েছে। না, এর আগে আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে 2019 সালে ইন্ডিয়া ট্যুরের আগে সাকিব নিষিদ্ধ হওয়ার জাস্ট আগে উনি কিন্তু একটা রিভোল্ট করেছিলেন। ওনার বেশ কিছু প্রস্তাবনা ছিল ক্রিকেটারদেরকে নিয়ে, উনি বসেছিলেন। তখন বলেছিলেন যে এই যে ক্রিকেট বোর্ড যে বোনাসটা দেয়, সাধারণত এই বোনাসটা হচ্ছে ওনার ভাষ্য অনুযায়ী, যেটা আমরা রিপোর্টও করেছি, আপনি নিজেও রিপোর্ট করেছেন, ওনার যে ভাষ্যটা ছিল সেটা হলো যে ক্রিকেটার যে বোনাস পায়, ক্রিকেট বোর্ড যেটা দেয়, যার হাতে দেওয়া হোক না কেন, এটা ক্রিকেটারদের প্রাপ্য। এবং এটা নিয়ে আইসিসির বোনাস বা বিভিন্ন বোনাস, যেখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা যায় আইসিসির বোনাসের ক্ষেত্রে, প্রাইজ মানির ক্ষেত্রে, যে এটা শুধুমাত্র স্কোয়াডের ক্রিকেটারদের মধ্যেই দিতে হবে। কোচ, তারপরে সাপোর্টিং স্টাফ, এমনকি আপনার যে টিম ম্যানেজমেন্টের যারা পার্ট থাকে তারা কি পাবেন না। কিন্তু ক্রিকেট বোর্ড কিন্তু এই টাকাটা কিন্তু এই টাকাটা কিন্তু দিলে না, এই টাকাটা কিন্তু বন্টন করে আপনি যে ক্রিকেট বোর্ডের যে বয় বেয়ারা যেটা টিমের সাথে থাকতো তাকেও পর্যন্ত দেওয়া দিয়েছে। যার কারণে সাকিবের রিভেল্টের কারণে কিন্তু আমরা যত জানি 2019 ওয়ার্ল্ড কাপে যে ক্রিকেটারদের পারফরমেন্স বোনাস, 2023-এর পারফরমেন্স বোনাস, এগুলো কিন্তু সরাসরি ক্রিকেটারদের অ্যাকাউন্টে চলে গেছে। ইভেন আইসিসির আরো যদি মেগা ইভেন্ট থাকে, যেমন টি20 ওয়ার্ল্ড কাপ, তারপরে আপনার চ্যাম্পিয়ন্স ট্রফি, আইসিসির ইভেন্টগুলো, সেখানে কিন্তু এইভাবে চলে গেছে, তাই না? এখন আমরা আবার দেখলাম যে প্রকাশ্যে আসলো। এই জন্যই কিন্তু বোনাসটা দেওয়া হতো না, কারণ আপনি যদি ক্রিকেটারদের বোনাসের সঙ্গে সঙ্গে যদি আপনি সাপোর্টিং স্টাফকে বোনাস দেন, ক্রিকেটারদের টাকার অঙ্কটা কিন্তু পর্যায়ক্রমে কমে আসে। এই জন্য সাকিবের রিভোল্টটা ছিল, তার রিভোল্টের কারণে এই অ্যাকশনটাও হয়েছিল। আবার দেখলাম যে বোনাসটা ফিরে আসছে, জানি না যে সাপোর্টিং স্টাফরা বোনাস পাবে কিনা এর মধ্যে। না, হ্যাঁ স্যার, কোচের রাখা হচ্ছে। আমি বলছি যে এই পারফরমেন্স বোনাস যেটা বিসিবি দেয়, আমি প্রথমে বোধহয় প্রেস লিস্টে চট করে হয়তো খেয়াল করে মানে মনোযোগ দিয়ে হয়তো পড়া হয়নি, জাস্ট এক লোকে দেখলাম যে বোনাসটা হ্যান্ড ওভার করা হবে, ক্রীড়া উপদেষ্টা দিবেন। আমি প্রথমে বললাম মন্ত্রণালয় দিবে নাকি, না এটা তো তাদের রেগুলার পারফরমেন্স বোনাসটা আর কি, উইনিং বোনাস যেটা, এই আর কি। তারপর প্লেয়াররা পাক, ক্রিকেটাররা পাক, মানে তাদের নিশ্চয়ই এটা ইন্সপায়ার করবে নেক্সট। আমি আরেকটা ব্যাপারে আসছি, আপনার একটা নিউজ আছে, সেটা হলো স্ট্যান্ডিং কমিটি ছাড়া যেভাবে চলছে বিসিবি, আমরা কিন্তু দেখেছি যে আপনার এক অর্থে কিন্তু পাপন ভাইয়ের আমলে, বিগত আমল, সে আমলেও কিন্তু অনেকগুলা মানে ইসের কমিটি কিন্তু, স্ট্যান্ডিং কমিটি কিন্তু পূর্ণাঙ্গ রূপ পায়নি, অল্প কজন লোক দিয়ে চালানো হয়েছে, বা কমিটি চেয়ারম্যানই চালিয়েছেন, এমন কমিটির সংখ্যাও আছে। কিন্তু আপনি এটা, এই যে রিপোর্টটা করলেন, এটা অনেক সময় পেয়েছে, একটু ব্যাখ্যা দিবেন যে আপনি ফারুক ভাই আসার পরেও কিন্তু এটা বিলম্বিত হচ্ছে। এক্স্যাক্টলি, আমি শামীম ভাই, আমরা, আপনি জানেন, আপনি গঠনতন্ত্র সম্পর্কে খুবই সচেতন, অবগত, এবং বেশিরভাগই আপনার জানা। তো বিসিবির গঠনতন্ত্রে স্পষ্টভাবেই তো বলা যে তাদের প্রত্যেক কোন কমিটি কত সদস্য বিশিষ্ট হবে, এক্স্যাক্টলি তার যে রূপরেখা কেমন হবে, হ্যাঁ, স্থায়ী কমিটির খুবই একদম স্পষ্টভাবে বলা আছে, এবং তার চেয়ারম্যান কে হবে, সদস্য সচিব কারা হবে, সদস্য কারা হবে, ইভেন প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও কেও ওই কমিটিগুলো থাকতে বলেছে, বাট তার কোনো ভোটাধিকার থাকার কোনো, বাট উনি সকল কমিটির সদস্য, হ্যাঁ, কিন্তু তার কোনো ভোটাধিকার থাকবে না। তো এই জিনিসটা কিন্তু প্রপারলি কখনোই মানা হয় না। আমি আপনি খেয়াল করেছেন কিনা, 2021 সালের এজিএম এর আমার মূল রিপোর্টটা ছিল এটা নিয়ে, যে বেশিরভাগই হচ্ছে ম্যানেজারদেরকে দিয়েই তারা ফাংশন করে বা অপারেট করে, কিন্তু ওখানে যে একটা অর্গানাইজার যারা, ক্রিকেট সংগঠক যারা, অরিজিনাল ক্রিকেট সংগঠক যারা দেশের, তাদেরকে দিয়ে যে ক্রিকেট বোর্ডটাকে চালানো, পরিচালনা করা এবং স্থায়ী কমিটিগুলো পরিচালনা করা, এটা মানে একদম হতো না বললেই চলে। তখন আরও কম ছিল। পরবর্তীতে নানা আলোচনা সমালোচনার পরে দেখলাম নেক্সট যে বোর্ডটা হলো, সেই বোর্ডে কিছু কিছু সদস্য, মানে স্থায়ী কমিটির সদস্যগুলো দেখলাম বাড়ানো হয়েছে, যেমন সিসিডিএম বা গ্রাউন্ডস কমিটি, এরকম কিছু কিছু কমিটি দেখলাম যে তারা একটু ভালো একটা প্রসঙ্গে চলে আসছেন। আপনি যখন আসছেন, আমি একটু আলোচনা চলে যাচ্ছি, সেটা হচ্ছে কি যে ক্রিকেট বোর্ডে কিন্তু গুরুত্বপূর্ণ একটা কমিটি আছে, ওয়ার্কিং কমিটি। সেই ওয়ার্কিং কমিটি নিয়ম হচ্ছে কি যে
আপনার সকল কমিটির যে সিদ্ধান্তগুলো একটা ওয়ার্কিং কমিটি হয়ে অনুমোদন হয়ে বিসিবির পরিচালনা পরিষদ অনুমোদনের জন্য যাওয়ার কথা, কিন্তু এটা দৃশ্যমান কিন্তু কখনো দেখছি না যে এই ধরনের কোনো কিছু হচ্ছে। খালি ওয়ার্কিং কমিটিতে থাকা সিরাজ ভাইয়ের একটাই ভূমিকা দেখি যে মাঝে মাঝে তদন্ত কমিটি করে বিসিবি পারফরমেন্স ভিত্তিতে, ওই তদন্ত কমিটিতে তার একটা সদস্য হিসেবে সিরাজ ভাইকে রাখে। আরো একটা কমিটি কিন্তু ইনঅ্যাক্টিভ করা হয়েছে দেখলাম, সেটা হলো টেকনিক্যাল কমিটি। কয়জন সিনিয়র ক্রিকেট পার্সোনালিস্ট নিয়ে টেকনিক্যাল কমিটি করা হয়েছে, কিন্তু ক্রিকেটারদের টেকনিকের উন্নতি বা ক্রিকেটারদের পারফরমেন্স উন্নতির জন্য তাদের সঙ্গে বসা হয় না। না, এই তো মানে আপনার আসলে দুইজন তিনজন মানুষের কলে বিসিবি চলছে এর আগে, সেইভাবেই এই কমিটিগুলোর প্রয়োজন হতো না। বাট এখন তো ফারুক ভাইদের ক্ষেত্রে যেটা হয়েছে যে আসলে তাদের পরিচালনা পরিষদের সংখ্যাটা কমে এসেছে, ফলে তারা মানে আমি কালকে যেটা ব্যাখ্যাটা শুনছিলাম যে আপনাদের এবার এত দেরি হচ্ছে কেন করে, বা আপনি যদি ধরেন রাষ্ট্রীয় কাঠামোর কথাই চিন্তা করেন, অন্তর্বর্তী সরকারের সব মন্ত্রণালয় কিন্তু উপদেষ্টাদের মধ্যে বন্টন করে দেওয়া আছে যাতে সাচিবিক বা দাপ্তরিক কাজগুলোর গতিশীলতা থাকে। কারণ আমি যদি না জানি আমি কোন ডিপার্টমেন্ট চালাবো বা আমি কোন ডিপার্টমেন্টকে লিড দেবো, তাহলে আমি সেই বিভাগ নিয়ে আমি এত সিরিয়াসলি কীভাবে ভাববো বা প্ল্যানটা করবো কীভাবে। তো এখন যারা আছেন অনেকে কিন্তু মানে যেটা সামনে আসছে সেটা করছে এই টাইপের আর কি। ফাহিম স্যার মানে নাজমুল আহমেদিন ফাহিম ভাই উনি নিজেও কিন্তু কালকে বলছিলেন যে আমরা অগ্রাধিকার ভিত্তিতে যেটা আসছে সেটাই করে দিচ্ছি। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কোন ডিপার্টমেন্টের হেড, এটা যদি আপনি না জানেন তাহলে আপনি প্ল্যান করবেন কীভাবে বা কাজ করবেন কীভাবে? না, এটা একটু সাময়িক সমস্যা। না, আরেকটি প্রসঙ্গ আসছি যে রানা, সেটা হচ্ছে যে আপনি চাইলেই তো কমিটিগুলো মানে যেহেতু চাইলে ক্রিকেট বোর্ডের বেশিরভাগ কর্মকর্তা এখন যারা পরিচালক তারা দেশের বাইরে আছে বা আত্মগোপনে আছে, আপনি তাদেরকে পদ শূন্য করতে আপনি পারছেন না আপনি গণতান্ত্রিকভাবে, কিন্তু আপনি কমিটিগুলো তো তাদের যে কমিটিগুলো সেগুলো তো বন্টন করতে পারতেন যেহেতু তারা অনুপস্থিত আছে, এবং কমিটি বন্টনের জন্য তো এমন কোনো নীতিমালা প্রয়োজন নেই যেটা আইসিসি আপনার উপরে এমবার্গেশন আছে, তাই না? সুতরাং এই কমিটিগুলো ফাংশন না করলে তো অনেক সমস্যা হয়ে যাবে, তাই না? জি, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমি একটা ইন্টারেস্টিং জিনিস জানলাম শামীম ভাই, সেটা হচ্ছে বিসিবির ম্যানেজাররা ম্যাক্সিমাম ম্যানেজার দে আর ভেরি হ্যাপি। কেন? আগের বোর্ড প্রেসিডেন্টের কাছে যে তাদের অনেক কাটকট পাওয়া যেত, অনেকের সঙ্গে বলছে আমার উনি 12 বছর কাজ করে গেছেন, বোর্ড প্রেসিডেন্ট ছিলেন, বাট আমি বোধহয় 3বারও তার সঙ্গে আমার কোনো কথা হয়নি, মানে আমার ডিপার্টমেন্ট ফেস টু ফেস। রাইট, সে কখনো আমাকে এসব নিয়ে আমাদেরকে ডাকেও নেই, যাদের সিওকে ডেকে বা সব কিছু ওইভাবে সমাধান হয়ে গেছে। তো এখন হচ্ছে যে ফারুক ভাইয়ের কাছে অ্যাক্সেসটা তাদের খুবই, ফারুক ভাই মানে অনেকটা মানে বিসিবি সভাপতি আগে যে চিফ সিলেক্টর ছিলেন এবং ক্রিকেটার ছিলেন, সব মিলিয়ে ম্যাক্সিমাম ম্যানেজারদের কাছে উনি ভাই হিসাবে পরিচিত হয়ে আগের থেকে, তো তাদের এক্সারসাইজ করে তারা খুব এনজয় করছেন কাজ। মানে কিন্তু এটা তো বিপরীত চিত্র থাকতে পারে যে আপনি কাজের ভাড়ে আপনি অনেক দেখা গেল যে কমিটির ম্যানেজার গুলো সাধারণত এরা তো খুব যে সৎ তেমনও কিন্তু এদেরকে বলা হয় না, তাই না? এমন অনেক বিল আছে যে বিলগুলো যদি আপনি নিরীক্ষার নিচ থেকে না হয়ে আসে বা কমিটি হয়ে না আসে, সেখানে কিন্তু আপনার ফারুক ভাই তো অনেক কিছু আছে না দেখেও সাইন করতে পারে, সেক্ষেত্রে ওই ঝুঁকিটাও থেকে যাচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে তো একটু অনিয়মের আশঙ্কা থেকে যাচ্ছে। অবশ্যই, সেই জন্য তো আমরা এই প্রশ্নটা সামনে আনলাম যে স্ট্যান্ডিং কমিটি বা একটা পূর্ণাঙ্গ কমিটি কেন দরকার প্রত্যেকটা বিভাগের, যে নিয়মতান্ত্রিক বা গঠনতান্ত্রিক অনুযায়ী হোক জিনিসটা পরিচালিত হবে। আচ্ছা রান, আরেকটা ব্যাপার সেটা আমরা অতীতেও দেখেছি, সেটা হলো কি বিশেষ করে পাপন ভাই আসার পর থেকে বলছেন যে কাউন্সিলরদের সবাইকে উনি ক্রিকেট বোর্ডে সম্পৃক্ত রাখতে চান, কিন্তু দুঃখজনক হলো সত্য কাউন্সিলরদের মধ্যে আপনি 1/4 কিন্তু ক্রিকেট বোর্ডে সম্পৃক্ত হতে হননি। বাইরের থেকে অনেক লোক কাজ করেছেন কিন্তু কাউন্সিলরদেরকে সেইভাবে মূল্যায়ন করা হয় নাই। বিশেষ করে জেলা বিভাগের কাউন্সিলরদের ক্ষেত্রে একেবারে তাদেরকে আপনার উপেক্ষা করা হয়েছে। ক্লাব কাউন্সিলরদের একটা বিশাল অংশ যারা হচ্ছে কর্মক্ষম এবং যাদের রেপুটেশনটা ভালো আছে মাঠ পর্যায়ের সংগঠন, ক্লাব পর্যায়ের সংগঠন, তাদেরকেও কিন্তু ক্রিকেট বোর্ডে উপেক্ষা করা হয়েছে। এখন কি আশা করবো যে ফারুক ভাই ভবিষ্যতে যে ক্রিকেট বোর্ডে যারা কাউন্সিলর আছেন তাদের সবাইকে সম্পৃক্ত করতে পারবেন? আমি একটু ডাউটফুল শামীম ভাই, ফারুক ভাইয়ের সময়টা খুবই কম মাত্র, মানে আমি যদি পরিচালনা পরিষদের মেয়াদটা দেখি আগামী অক্টোবরে কি শেষ হয়ে যাচ্ছে না, মানে অনলি মানে অক্টোবরের মধ্যে আপনার শেষ হয়ে যাচ্ছে বিদ্যমান কমিটি। 1 বছরের মধ্যে তিনি আসলে এত কাজ আসলে করতে পারবেন, মানে আসলে তার আমি এটা তাহলে তো কাউন্সিলরদের বেশি ইনভলভ করা উচিত, তাই না? হ্যাঁ, তা তো বটেই, এটা তো অবশ্যই উচিত। আপনি ক্রিকেট সংগঠকদের বা ক্রীড়া সংগঠকদের যদি খেলার কাজে না ব্যবহার করেন তাহলে তাদের যে ব্রেন, তাদের আইডিয়া, তাদের ত্যাগ, তারপর তাদের কাছ থেকে আপনি অনেক ইনপুট পেতে পারেন, এবং এটা আপনার স্বচ্ছতার জন্যই দরকার, বোর্ডের গতিশীলতার জন্যই দরকার। এটা কি এমন হয়েছে, আপনার এই প্রসঙ্গ থেকে বলি, এটা কি এমন ছিল যে কাউন্সিলরদের কম ইনভলভ করবো যেন বেশি অনিয়ম করা যায়, এই ধরনের কিছু? তা তো বটে, আপনার লোকজন একটা জিনিস যখন একটা বিশাল একটা বডি মাত্র 3-4 জন মানুষের মধ্যে যখন সীমাবদ্ধ হয়ে যায় তার ফাংশনটা, তো আপনি সেটা তো প্রশ্নের উত্তরই পেয়ে যাচ্ছেন, তাহলে সেখানে একই লোক কিন্তু বিভিন্ন কমিটিতে আছে, এমনও দেখা গেছে, তাই না? আবার দেখা গেছে কেউ
মানে অনেক অনেক পরীক্ষিত কাউন্সিলররা জায়গাই পাচ্ছে না। জায়গা পাচ্ছে না, এক্স্যাক্টলি আমি ওটাই বলতে চাচ্ছি। আচ্ছা, আর একটা নিউজে আমরা আসি। সমকালে একটা নিউজ করেছে, সেটা হচ্ছে খালেদ মাহমুদ সুজনকে নিয়ে, সেখানে মল্লিকও আছে, আবার কোচ বাবুলও আছেন। সেটা হচ্ছে ক্লাব ক্রিকেটকে ধ্বংস করেছেন সুজন, এটি বাইলাইনে নিউজটি, সেকান্দার আলী নিউজটি, মানে ওনার ক্ষমতার অপপ্রয়োগটা, তুলে ধরেছেন। অপব্যবহারটা উল্লেখ করা হয়েছে, যে সাধারণত ক্লাব ক্রিকেটের অধিকাংশ ক্লাবের নিয়ন্ত্রণ হতো সুজন মল্লিককে হ্যাঁ, দিয়ে আর কি। একটু বলবেন কি এই জায়গাটা? না, সুজন, খালেদ মাহমুদ সুজনের সবচেয়ে আপনার সঙ্গে একটু আগে আমাদের একটু আলাপ হচ্ছিল যে খালেদ মাহমুদ সুজনের সঙ্গে আসলে সবচেয়ে বড় সমস্যা ছিল তার স্বার্থের সংঘাতটা। তিনি একই সঙ্গে এতগুলো ভূমিকা ইনভলভ ছিলেন। প্রশ্ন আজকে নতুন না, ওনার বিরুদ্ধে প্রশ্ন অনেক আগের থেকে। ওনাকে বেসিক্যালি আমরা প্রায় 10 বছর ধরে আমার মনে হয় উনি যতদিন বোর্ডে ছিলেন কোনোদিন অভিযোগ মুক্ত তিনি ছিলেন না। সবসময় তার বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ ছিল। এবং সে নিজেই দেখলাম সেদিন সে এক সাক্ষাৎকারে নিজেই স্বীকার করতেছে যে আমি তো খারাপ লোক, মানে নিজেকে সে খারাপ লোক হিসেবেই দাবি করতেছে। যাই হোক, তিনি ছেড়েও দিলেন, বোর্ড মানে পদত্যাগ করেছেন বোর্ড পরিচালনা পরিষদ থেকে। আসলে একটা মানুষ যখন 10টা জায়গায় ইনভলভ থাকবে, স্বাভাবিকভাবে ডেইলি স্টারে কিন্তু একটা কার্টুন ছাপা হয়েছিল দুর্গার দশা খালেদ মাহমুদ সুজনকে, তো সেখানে স্বচ্ছতার অভাব বা মানে জবাবদিহিতার অভাব থাকবেই, প্রশ্ন আসবেই। আপনি একই সঙ্গে আবাহনী ক্লাব, আমি লাস্ট আপনাকে একটা মনে করে দিই শামিম ভাই, আমি গত এপ্রিলে যখন আবাহনী খুব ভালো খেলতেছে, প্রত্যেকটা ম্যাচ জিতছে, আমি কিন্তু এটাকে মোটেও অ্যাপ্রিসিয়েট করিনি। আমাদের পত্রিকাতে আমি বড় করে লিড করেছিলাম প্রিমিয়ার লিগে হচ্ছে এরকম, এটা কেন হচ্ছে আমি প্রশ্নটা করেছিলাম যে আবাহনীর সব বেস্ট প্লেয়াররা বা এটা কি রানা এমন করা হয়েছে না যে ধরেন একটা অঙ্ক করা হলো যে আগে কিন্তু ক্রিকেটারদের পুল ছিল, হ্যাঁ, অর্থাৎ আপনি কিন্তু একটা ক্লাব কিন্তু 3 জনের বেশি বা 4 জনের বেশি পুলের ক্রিকেটার নিতে পারতো না, পুলের একটা তালিকা থাকতো। অর্থাৎ আপনি প্রত্যেকটা ক্লাবের মধ্যে যে ভারসাম্যটা প্রায় ইকুয়াল হয়ে যেত, কয়েকটা ক্লাবের 6-7টা ক্লাবের অ্যাটলিস্ট হয়ে যেত তখন আপনার। এবং আরেকটা ছিল যে বিদেশি ক্রিকেটার মুক্ত করেছেন, কারণ হচ্ছে আবাহনীতে ন্যাশনাল টিমের 17টা ক্রিকেটারকে নিয়েছেন, সেই কারণেই দলবদল উন্মুক্ত করেছেন, পুল উঠিয়ে দিয়েছেন এবং বিদেশি ক্রিকেট রাখেন নাই, যার কারণে একচ্ছত্র অধিপত্য করা যায় সেই জন্য। একদম। এবং এটা নিশ্চয়ই ব্রেন চাইল্ডটা আপনার অবশ্যই সুজনের মাথা থেকে আসছে। অবশ্যই। এবং তিনি এবং এমনও আমি দেখলাম তিনি প্রিমিয়ার লিগের মাঝে সংবাদ প্রেসের সঙ্গে কথা বলছেন এবং নিজের রসিকতা করে বলছেন যে আমি তো শান্তকে বললাম তোদের ন্যাশনাল টিমের চেয়ে আবাহনীর টিম স্ট্রং। এটা কিন্তু বলতে বাধ্য না তার, কারণ সে তো বিসিবি ডিরেক্টরও। শুধু তাই না, উনি কিন্তু ক্রিকেট টিমের, ন্যাশনাল ক্রিকেট টিমের যেটা ওয়ার্ল্ড কাপে খেলছে সেই ওয়ার্ল্ড কাপ টিমের কিন্তু উনি টিম ডিরেক্টরও। হ্যাঁ, সেখানে আপনি ভালো একটা কথা বলেছেন, ক্রিকেট ন্যাশনাল টিমকেই কিন্তু প্রকারান্তরে ছোট করা হয়। অবশ্যই আপনি এটা কিছুতেই বলতে পারেন না যে কিছুতে কাউকে আপনার, আবার সেটা আপনি সে খুব গর্ব সহকারে হেসে হেসে বলছে যে আমি তো অমুক প্লেয়ারকে নিয়ে মজা বললাম যে তোদের ন্যাশনাল টিমের চেয়ে তো আবাহনী স্ট্রং। এটা সে বলতেই পারে না। গণমাধ্যমে যখন আসে তখন তো আর এটা থাকে না। খুবই একটা সে ন্যাশনাল টিমকে ছোট করছে মানে কি আপনি এখানে তো আপনার দৈন্যতা তো ফুটাই তুলছেন না। আরেকটি ব্যাপার কি রানা আসে না, উনি কিন্তু বোর্ড পরিচালক হয়ে মাঠে থাকছেন, একটা টিমের হেড কোচ হয়ে, ওইখানে কি আম্পায়ারিং প্রভাবিত হওয়ার অবশ্যই থাকে না? এবং অনেকবার অভিযোগ উঠেছে আবাহনীর বিরুদ্ধে, অনেকবার অভিযোগ। এমনও দেখা গেছে উনি মাঠের বাইরে বসে ডাগআউটে বসে গালিগালাজ করছেন আম্পায়ারকে, সেই ছবিও কিন্তু ভাইরাল হয়েছে ভিডিওতে। অবশ্যই আপনি তারপরেও আপনি ধরেন সে একই সঙ্গে ধরেন যখন একটা কথাই আমাদের প্রচলিত ছিল ন্যাশনাল টিমের আবাহনী কোঠা, আমি টু বি ভেরি ফ্র্যাঙ্ক, এই যে আফিফ, নাইম শেখ, এই ছেলেগুলোর ধরেন ওরা যে ট্যালেন্টটা ভিতরে, ওই ট্যালেন্টটাও অনেকটা প্রশ্নবিদ্ধ হয়েছে শুধু এই আবাহনী কোঠা কোশ্চেন। মোসাদ্দেক হোসেন সৈকত, এই প্লেয়ারগুলো ন্যাশনাল টিমে আসলে ওদের ন্যাচারাল ট্যালেন্ট যতই থাক, মানুষ কিন্তু ওই কোশ্চেনটা রেখেছে, তো এটা সুজন ভাই ওই প্লেয়ারগুলো রাখতে হয়েছে ন্যাশনাল টিমে। একটু আশ্চর্যজনক সত্য আছে কিন্তু সেকেন্ডার রিপোর্টে দুটো নাম যে আসছে, মল্লিকের নাম, এটা তো সবাই বলে ক্রিকেট বোর্ডে যদি কাউকে যদি অভিযুক্ত করা হয়, মানে যারা উপেক্ষিত গোষ্ঠী তারা কিন্তু সরাসরি তার নামটাই বলবে। এর সাথে কিন্তু কোচ বাবুলের, মিজানুর রহমান বাবুলের নামটাও আসছে। হ্যাঁ, এটা একটু আমি বাবুল ভাইয়ের নামটা আসলে একটু আমি কমই দেখি, বা দেখিনি এখনো খুব একটা, বাট ওনার নামটা আসছে। ওনারা যেহেতু লিখেছেন, বাবুল ভাইকে আমরা যেটা দেখেছি উনি বিসিবির কোচ বা আন্ডার 19 এজ লেভেলে অনেক কাজ করেন। আর আমি তো আবাহনী না, এই জায়গায় রানা সেই জায়গায় কি একটু থাকে না, ধরেন একটা কোশ্চেন থাকে না, বিসিবির যারা পেইড কোচ, বিশেষ করে ডেভেলপমেন্টে যারা পেইড কোচ, তারা যখন কোনো ক্লাবে কোচিং করান
ওই ডেভেলপমেন্টের যে হেড দ্যাট মিনস হচ্ছে সুজন, সুজন ভাই ওনার কথাতে তারা শুনতে বাধ্য নন এমন তো কোনো নিশ্চয়তা দিতে পারবেন না কেউ। সেক্ষেত্রে কি একটু প্রভাবিত হয় না? আমরা কিন্তু একবার দেখেছি যে টানা 3 বার হ্যাটট্রিক রানার্স আপ হওয়ার পরে কিন্তু আপনার প্রাইম দোলেশ্বর প্রিমিয়ার ডিভিশন খেলেননি পরের বছর, এবং তারা কিন্তু বয়কট করেছেন অনলি বিকজ অফ এই মিজান রহমান বাবুলের কারণেই। বাবুল মানে যে প্রচ্ছন্নভাবে যে প্রাইম দোলেশ্বরকে চ্যাম্পিয়ন না করার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা তৈরি করেছেন, সেইটাই অভিযোগ তারা কিন্তু উঠিয়েছেন। হ্যাঁ, সব মিলে আসলে আমাদের একটা মনে হচ্ছে যে মানে আমরা একটা সিন্ডিকেট বা কিছু মানুষজনের নিয়ন্ত্রণে, তো যেটা দেশের ক্রিকেটকে অনেক ক্ষতি করেছে। তারপর আমি আরেকটা জিনিস বলি সুজন ভাই সম্পর্কে, তো উনি একটা একাডেমিরও মানে ধরেন রাজশাহী, তো উনি একটা প্লেয়ার ওনার একাডেমি থেকে কিন্তু পুশ করতেই পারেন ন্যাশনাল টিভি বা নানা জায়গায় ন্যাশনাল টিভি, মানে ওখানে তো দেখা গেল দল নির্বাচনে নিয়েও স্বচ্ছতার প্রশ্ন নেই। তো এই বাবুল ভাই, সুজন ভাই বা মল্লিক ভাই, যে যাদেরকে আমরা আগে মানে ইয়ে করেছি দেখেছি, তো এই সিন্ডিকেটটার থেকে বেরিয়ে আসা এখন মানে খুব দরকার। এখন জানি না আমরা নেক্সট টাইম ক্রিকেটে আমরা এগুলো আবার ফিরে আসবে কিনা। আচ্ছা, আর একটি নিউজ আছে, সেটা হচ্ছে আপনি জাকির আলী অনেককে নিয়ে, উনি কিন্তু টি-20-তে প্রত্যাশিত ব্যাটিং করতে পারেননি, তারপরে ওনাকে কিন্তু আপনার এই ইন্ডিয়া সিরিজের জন্য বিবেচনা করা হয়েছে। শরীফুল যেহেতু আপনি ইনজুরিতে আছে, ব্রেন ইনজুরি, যার কারণে ওনার জায়গাটায় জাকির আলী অনেককে নেওয়া হয়েছে। আপনি অনেক বলছেন যে উনি এমনভাবে ব্যাটিং করতে চান যে এই বছরটা উনি সেইটা নিজেকে মেলে ধরতে চান। আপনি অনেককে নিয়ে কি বলবেন? অনেকের অবশ্যই একটা পটেনশিয়াল আমাদের ক্রিকেটার ভালো ট্যালেন্ট। উনি আসলে হোয়াইট বল ক্রিকেটে ওনাকে আমরা যখন দেখলাম লাস্ট বিপিএল এর পরে উনি যখন সুযোগ পেলেন শ্রীলঙ্কা সিরিজে, ওখানে ভালো খেলেছিলেন শ্রীলঙ্কার ওই টি-20 সিরিজে, বিশেষ করে লোয়ার অর্ডার দিকে, লোয়ার মিডল অর্ডার এসে আমরা মনে করছিলাম যে মাহমুদুল্লাহ রিয়াদের পরে আমরা খুব ভালো একটা ফিনিশার বোধহয় আমরা পেতে যাচ্ছি, কারণ উনি খুব ঠান্ডা মাথায় দেখলাম যেভাবে আমরা একটা ইনিংস দেখেছিলাম সিলেটে, দুর্দান্ত খেলেছিলেন তিনি সেই ইনিংসটা। তো তার এই সাহস, পজিটিভিটি, আবার লঙ্গের ভার্সনও কিন্তু ওনার ভালো করার রেকর্ড আছে, এগুলো দেখে হোয়াইট বলে তারপরে একটা আস্থা রেখেছিলেন সিলেক্টর। এটিভি টুরে কিন্তু ভালো খেলেছেন। আমি আসছি সেটাই আর কি শামীম ভাই, যে হোয়াইট বলে তার ওটা থেকে পরবর্তীতে হয়তো সেটা কন্টিনিউ করার তার জন্য অতটা হয়নি। ওয়ার্ল্ড কাপে আমরা দেখলাম যে যতটুকু সুযোগ পেয়েছেন মেলে ধরতে পারেননি, কিন্তু ওনার ফার্স্ট ক্লাস ক্রিকেটে বা রেড বলে দুর্দান্ত, ওনার লাস্ট ফার্স্ট ক্লাস আমি যে দুটা মৌসুম বলবো খুবই ভালো, অসাধারণ। বিসিএল এ তো দুর্দান্ত খেলেছেন, বিশেষ করে আপনি দেখেন লাস্টে পাকিস্তান সিরিজে পাকিস্তানের এ টিমটা গেল, ওখানেও 170+ রান করেছে একটা ইনিংসে। তো জাকের আসলে মানে তার ওই সম্ভাবনাটা আছে। এখন তিনি সেই আস্থার প্রতিদানটা কতটা দিতে পারেন সেটাই ব্যাপার। ভারতের সিরিজটা এত সহজ হবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে একাদশের সুযোগটা পাওয়া বোধহয় একটু টাফ হবে জাকির কম্বিনেশনের কারণে। এক্স্যাক্টলি। এখন এখানে একটা জিনিস খেয়াল করেছেন কিনা শামীম ভাই, যে পাকিস্তানে বাংলাদেশ টিম নিয়ে গেছিল 5 পেসার, শরীফুল ইনজুর্ড হওয়ার পরে ইন্ডিয়াতে কিন্তু 4 পেসার নেমে এসেছে, মানে পেসার আর বাড়ায়। সেখানে তারা জাকেরকে ইনক্লুড করেছে ব্যাটিংয়ের শক্তিটা বাড়ানোর জন্য। সিলেক্টর আন্নান সরকার দেখলাম উনি ব্যাখ্যা দিচ্ছেন যে তারা ব্যাটিং শক্তিটা একটু ডেপটা বাড়ানোর দিকে করেছেন, নজর দিয়েছেন, হয়তো একটা অপশন বাড়িয়েছেন জাকিরকে নিয়ে। সুযোগ পাবেন কিনা জানি না, বাট আমি মনে করি যে খেলোয়াড়টির যথেষ্ট সম্ভাবনা আছে, মানে তিনি যদি এটা ধরে রাখতে পারেন কিংবা সেটা নিজেকে মেলে ধরতে। রানা, সময় সংক্ষেপের কারণে আজ এখানে শেষ করতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আগামীকাল নিশ্চয়ই আলোচনা হবে আরেকটি বিষয় নিয়ে। সে পর্যন্ত অপেক্ষা থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।